আজকে আমাদের আলোচিত বিষয় হলো পুঁজিবাদী উৎপাদন ব্যবস্থা। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা, পুঁজিবাদী উৎপাদন ব্যবস্থা। এই পুঁজিবাদী উৎপাদন ব্যবস্থা বুঝতে গেলে প্রথমে পুঁজিবাদ শব্দটাকে নিয়ে একটু আমাদের কাটাছেড়া করতে হবে। বাদ বাংলায় যে শব্দটা আছে সেই শব্দটা দুটো অর্থ বহন। বাদ কথার একটা অর্থ হলো যে মতাদর্শ, ধারণা, এর একটা শৃঙ্খলাপূর্ণ বিন্যাস, যে কোনো ধরনের ইজম যাকে বলা। আর বাদের আরেকটা অর্থ হচ্ছে উৎপাদন ব্যবস্থা। বাদের একটা বাংলা অর্থ হচ্ছে উৎপাদন ব্যবস্থা, লেখা আসছে উৎপাদন ব্যবস্থা। তো পুঁজিবাদ শব্দটাকে বোঝাতে আমরা বাদের এই দ্বিতীয় অর্থটাকে গ্রহণ করি, অর্থাৎ উৎপাদন ব্যবস্থা। তাহলে পুঁজিবাদ বলতে একটা নির্দিষ্ট অর্থনৈতিক উৎপাদন ব্যবস্থাকেই বোঝানো হয় এবং ঐতিহাসিক পর্বের অর্থনৈতিক ব্যবস্থা বোঝাতে পুঁজিবাদ ব্যবহৃত হয়। ঐতিহাসিক পর্ব কেন বলা হচ্ছে? কারণ পৃথিবীর জন্মলগ্ন থেকে, মানব সভ্যতার জন্মলগ্ন থেকে বিভিন্ন ধরনের অর্থনৈতিক উৎপাদন ব্যবস্থাকে আমরা দেখতে পেয়েছি। বিভিন্ন ধরনের অর্থনৈতিক উৎপাদন ব্যবস্থা আমরা দেখতে পেয়েছি। আদিম সাম্যবাদী সমাজে এক ধরনের অর্থনৈতিক ব্যবস্থাকে দেখতে পেয়েছি। পরবর্তীকালে দাস সমাজ এসছে বিবর্তনের মধ্যে দিয়ে। দাস সমাজে আমরা এক ধরনের অর্থনৈতিক ব্যবস্থাকে দেখতে পেয়েছি। তারপরে আমরা সামন্ত সমাজে এক ধরনের অর্থ ব্যবস্থাকে দেখতে পেয়েছি এবং সামন্ত সমাজের পরবর্তী সময় উদ্ভব হচ্ছে পুঁজিবাদ। তাহলে এই পুঁজিবাদ হচ্ছে একটা নির্দিষ্ট অর্থনৈতিক উৎপাদন ব্যবস্থা, একটা নির্দিষ্ট ধরনের অর্থনৈতিক পদ্ধতি, সেটাই হচ্ছে পুঁজিবাদ। সেই জন্যই বলা হচ্ছে ঐতিহাসিক পর্বে, কারণ পুঁজিবাদ হঠাৎ করে আবির্ভূত হয়নি, বিবর্তনের মধ্যে দিয়ে একটা ইতিহাসের একটা পর্বে এই উৎপাদন ব্যবস্থাটা আবির্ভূত হয়েছে। সেই জন্য ঐতিহাসিক পর্বের একটা অর্থনৈতিক ব্যবস্থা বলতে পুঁজিবাদকে বোঝানো হয়। আর মার্ক্সের যখন আমরা ঐতিহাসিক বস্তুবাদ সম্পর্কে আলোচনা করেছি বা পরবর্তীকালে আরও আলোচনা করব, তখন দেখব যে মার্ক্সীয় সমাজতত্ত্বে এবং মার্ক্সীয় দর্শনের একটা মূল জায়গা হচ্ছে যে অর্থনৈতিক ব্যবস্থাকে বুনিয়াদি কাঠামোর একটা মূল স্তম্ভ হিসেবে জায়গা দেওয়া, অর্থাৎ সুপার স্ট্রাকচার। মার্ক্স অর্থনৈতিক ব্যবস্থাকে বলছে সুপার স্ট্রাকচার। বিষয়টা কি? বিষয়টা হচ্ছে যে অর্থনৈতিক ব্যবস্থায় সমাজের অন্যান্য যে সমস্ত বিষয়গুলো রয়েছে, সেটা রাজনীতি হোক, আমাদের মতাদর্শ হোক, আমাদের চেতনা হোক, সমস্ত বিষয়কে প্রভাবিত করে অর্থনৈতিক ব্যবস্থা। অর্থনৈতিক ব্যবস্থাকে সমাজ পরিচালনার মূল কেন্দ্রবিন্দু হিসেবে মার্ক্স কিন্তু ধরছে। সেই জন্য মার্ক্সের মতে সমাজের যে বিবর্তনের যে ধারা, সেই বিবর্তনের ধারাই অর্থনৈতিক ব্যবস্থার বিবর্তনটাকে ধরতে হবে এবং এই অর্থনৈতিক ব্যবস্থার বিবর্তনের একটা স্তরে আমরা পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থাকে দেখতে পাচ্ছি। অর্থাৎ পুঁজিবাদী ব্যবস্থা হচ্ছে একটা অর্থনৈতিক ব্যবস্থা, একটা অর্থনৈতিক উৎপাদন ব্যবস্থা। এই জায়গাটা আশা করি আমি স্পষ্ট করতে পেরেছি। দু একটা গুরুত্বপূর্ণ কথা বলতে হয় যে দাস ক্যাপিটাল নামক গ্রন্থে, মার্ক্স তার দাস ক্যাপিটাল নামক গ্রন্থে এই পুঁজিবাদী উৎপাদন ব্যবস্থা সম্পর্কে বিস্তারিত আলোচনা করছে। বইটার বিস্তারিত নামটা হলো যে ক্যাপিটাল, আ ক্রিটিক অফ পলিটিক্যাল ইকোনমি। 1867 সালে এই বইটা লেখা হচ্ছে, ক্যাপিটাল, আ ক্রিটিক অফ পলিটিক্যাল ইকোনমি। দাস ক্যাপিটাল বলে আমরা এটা সমধিক পরিচিত বইটা। 1867-তে মার্ক্স এই বইটা লিখছেন। এই বইতেই ক্যাপিটালিস্ট মোড অফ প্রোডাকশন কি, ক্যাপিটাল কি, এই জায়গাগুলো নিয়ে মানে বিস্তারিতভাবে আলোচনা করছে। প্রথমেই মার্ক্স এটা করছেন ক্যাপিটাল গ্রন্থের প্রথম অধ্যায়ে, যে পুঁজিবাদী সমাজ ব্যবস্থার আগে, মানে পুঁজিবাদী অর্থনৈতিক সমাজ ব্যবস্থার আগে
আগেও বিভিন্ন ধরনের সমাজ ব্যবস্থা ছিল, আমি উল্লেখ করলাম কিছুক্ষণ আগে যে দাস সমাজ ব্যবস্থা, সামন্ততান্ত্রিক সমাজ ব্যবস্থা এবং সব থেকে প্রথমে আদিম সাম্যবাদী সমাজ ব্যবস্থা। সেই সমাজ ব্যবস্থাগুলোর সাথে পুঁজিবাদী সমাজ ব্যবস্থার পার্থক্যটা, অর্থাৎ পুঁজিবাদী সমাজ ব্যবস্থার মূল বৈশিষ্ট্যটা কোথায়, কি এর পার্থক্যটা কি, সেটা হচ্ছে যে মার্কস উল্লেখ করছেন যে পুঁজিবাদী সমাজে উৎপাদিত যে দ্রব্য সেটা পণ্যের চরিত্র গ্রহণ করে, মানে দ্রব্যটা পণ্যে পরিণত। দ্রব্য কি, কেনই বা সেটা পণ্যে কিভাবে পরিবর্তিত হচ্ছে, রূপান্তরিত হচ্ছে, সেই জায়গাগুলোতে এবার আমি একটু আসি। দ্রব্য কি? দ্রব্য হচ্ছে আমাদের এই চারপাশের পরিবেশে যে সমস্ত বিষয় আশয়গুলো ছড়িয়ে রয়েছে সেগুলি হচ্ছে দ্রব্য। যে কোনো বিষয়, একটা কলম হতে পারে, একটা বই হতে পারে, চশমার খাপ হতে পারে, যা খুশি, বোর্ড হতে পারে, সেগুলি হচ্ছে প্রত্যেকটা বিষয় হচ্ছে এক একটা দ্রব্য। দ্রব্য যখন মানুষের শ্রমের মধ্যে দিয়ে উৎপাদিত হয় তখন তার একটা মূল্য তৈরি হয়, কারণ কোনো না কোনো মানুষ সেটাকে শ্রম প্রক্রিয়ার মধ্যে দিয়ে, শ্রম প্রদানের মধ্যে দিয়ে সেই বিষয়টাকে উৎপাদন করছে। আর যেহেতু তার শ্রমটা সেখানে লাগছে, তাই তার মজুরিও সেই বিষয়টার মধ্যে, উৎপাদন প্রক্রিয়াটার মধ্যে লুকিয়ে রয়েছে। আর যেহেতু মজুরি লুকিয়ে রয়েছে, তাই সেই উৎপাদিত বস্তুটার, উৎপাদিত দ্রব্যটার একটা মূল্য তৈরি হচ্ছে। মার্কস এখানে দু ধরনের মূল্যের কথা উল্লেখ করছে, একটা হচ্ছে ব্যবহার মূল্য, আরেকটা হচ্ছে মূল্য বা যাকে বিনিময় মূল্য মার্কস বলছে। দুটো কনসেপ্টকে আনছে, একটু ভালো করে বুঝতে হবে আমাদের। ব্যবহার মূল্য, ইউজ ভ্যালু, আর হচ্ছে বিনিময় মূল্য, এক্সচেঞ্জ ভ্যালু। যে কোনো দ্রব্যে ব্যবহার মূল্য থাকতে পারে, যে কোনো দ্রব্যের ব্যবহার মূল্য থাকতে পারে, যদি সেটা শ্রমের মধ্যে দিয়ে উৎপাদিত নাও হয়। উদাহরণ দিই, যেমন সূর্যের আলো, সূর্যের আলোর কিন্তু একটা ব্যবহার মূল্য রয়েছে, আমাদের শরীর গঠনের কাজে সেটা লাগে। গাছের ফল, তার একটা ব্যবহার মূল্য রয়েছে, খাদ্য হিসেবে আমাদের কাজে লাগে। কিন্তু এই গাছের ফল বা সূর্যালো, এই দুটো বস্তুকে কিন্তু মানুষ তার শ্রম প্রক্রিয়ার মধ্যে দিয়ে উৎপাদন করছে না। তাই এই দুটো বস্তু দ্রব্য, পণ্য নয়। যে কোনো বস্তুর ব্যবহার মূল্য থাকতে পারে, ব্যবহার মূল্য থাকলে যে সেটা পণ্য হবে তা নয়। কিন্তু যখন কোনো দ্রব্যকে মানুষ তার শ্রমের মধ্যে দিয়ে উৎপাদন করছে, শ্রম প্রক্রিয়ার মধ্যে দিয়ে উৎপাদন করছে, তখন সেটাকে আমরা বলবো পণ্য। এবং পুঁজিবাদী সমাজে যা কিছুই উৎপাদিত হচ্ছে সেগুলোই হচ্ছে পণ্য, কারণ সেটা শ্রম প্রক্রিয়ার মধ্যে দিয়ে উৎপাদিত হয়েছে, প্রাকৃতিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে নয়, শ্রম প্রক্রিয়ার মধ্যে দিয়ে উৎপাদিত হয়েছে। তাই তার একটা মূল্য তৈরি হয়েছে, এটাই হচ্ছে বিনিময় মূল্য। বিনিময় মূল্যে, অর্থাৎ বিনিময় মূল্য অর্থ হচ্ছে দ্রব্যটা বিক্রি করলে যে পরিমাণ অর্থ উপার্জিত হয় সেটাই হচ্ছে বিনিময় মূল্য। তাই যে দ্রব্যের মূল্য থাকে বা বিনিময় মূল্য থাকে সেই দ্রব্যই হচ্ছে পণ্য। অন্যান্য যে সমস্ত দ্রব্যের বিনিময় মূল্য থাকে না সেগুলো কিন্তু পণ্য নয়, সেগুলো দ্রব্য। তার উপযোগিতা থাকতে পারে, উপযোগিতা মানে হচ্ছে ব্যবহার মূল্য থাকতে পারে। সব বস্তুরই পণ্যেরও ব্যবহার মূল্য রয়েছে। যেরকম পেনের ব্যবহার মূল্য রয়েছে, কারণ সেটা দিয়ে, কলম দিয়ে আমরা লেখালেখি করছি।
লেখালেখি করছি, আমাদের কাজে লাগছে। জৈবিক প্রয়োজন হতে পারে, কোনো কোনো দ্রব্যের জৈবিক প্রয়োজন থাকে, আবার মানসিক প্রয়োজন থাকে। যেরকম বই কিন্তু আমাদের মানসিক খিদে মেটায়, চাহিদা মেটায়, মানসিক প্রয়োজন মেটাচ্ছে, তার মানে তার একটা ব্যবহার মূল্য রয়েছে। আবার এই বইটাকে উৎপাদন করতে শ্রম শক্তিও কাজে লেগেছে, একটা শ্রম প্রক্রিয়ার মধ্যে দিয়ে এই বিষয়বস্তুটা উৎপাদিত হয়েছে। তাই এর একটা মূল্য তৈরি হয়েছে, একটা বিনিময় মূল্য তৈরি হয়েছে। এটা যেরকম একটা ব্যবহার মূল্য রয়েছে, আবার বিনিময় মূল্য আছে। তাই যেহেতু বিনিময় মূল্য রয়েছে, তাই এই বইটা শুধুমাত্র আর দ্রব্য থাকছে না, এটা একটা পণ্যে রূপান্তরিত হচ্ছে। তাই পুঁজিবাদী সমাজে যে কোনো বিষয়বস্তুর উৎপাদনই একটা পণ্য উৎপাদন। শুধুমাত্র মুনাফার জন্যই, শুধুমাত্র মূল্য উপার্জনের জন্যই আমরা বিষয়বস্তুকে উৎপাদন করি। আর যত বিষয়বস্তু বেশি করে উৎপাদিত হয়, আমি পরবর্তী ধাপে আসছি এগুলোতে, তত বেশি করে মুনাফা অর্জিত। মুনাফা অর্জনই হচ্ছে পুঁজিবাদী সমাজের একমাত্র লক্ষ্য। যত বেশি উপার্জন, তত বেশি মূল্য, আর তত বেশি হচ্ছে মুনাফা। তাই কোনো বিষয়বস্তুকে আমরা শুধুমাত্র দ্রব্যের চোখে দেখি না, সেটা একটা মূল্য নির্ধারিত হয়। মূল্য নির্ধারিত হয় মানে সেটা একটা পণ্যে রূপান্তরিত। পুঁজিবাদী সমাজে যে কোনো উৎপাদন মানে হচ্ছে সেটা পণ্য উৎপাদন। তাহলে আমরা দেখতে পেলাম প্রথমে যে কোনো দ্রব্যের মূল্য সৃষ্টি করছে, অর্থাৎ কোনো দ্রব্যকে পণ্যে রূপান্তরিত করছে মানুষের শ্রম। কারণ মানুষের শ্রমেরও একটা মূল্য রয়েছে, সেই মূল্যটা দিতে গিয়েই দ্রব্যটার একটা মূল্য তৈরি হয়ে যাচ্ছে এবং সেটা পণ্যে রূপান্তরিত হচ্ছে। এই জায়গাগুলো আমি বিস্তারিতভাবে আসবো। আচ্ছা, এবারে একটা বিষয় আসি, সেটা হচ্ছে বিনিময় মূল্যের একটা জায়গায় আসি। সেটা হচ্ছে যে বিনিময় মানুষ কেন করে, এই জায়গাটা একটু পরিষ্কার করা দরকার। সেটা হচ্ছে মানুষ তার অভাব মেটানোর জন্য বিনিময় করে। প্রত্যেক মানুষ, কোনো মানুষই স্বয়ং সম্পূর্ণ নয়, অর্থাৎ আমরা একাই সব বিষয় উৎপাদন করতে পারি না। আমাদের যা যা দরকার, আমাদের পোশাক দরকার, আমাদের কলমের দরকার, প্রাত্যহিক জীবনে বহু বিষয়ের প্রয়োজন হয় আমাদের বেঁচে থাকার জন্য। তো সেই জন্য প্রথম থেকে মানুষ বিনিময় প্রথাটাকে চালনা করেছিল আর কি, বিনিময় প্রথা। অর্থাৎ আমি যদি একটা কলম উৎপাদন করি, তার পরিবর্তে আমি একজন যে বই উৎপাদন করে, আমি আমার কলমটা তাকে দিলাম, আমার সে বইটা আমাকে দিল। এইভাবে বিনিময় প্রথা বিষয়টা চলতো। এবারে বস্তুর বা দ্রব্যের মূল্য কিভাবে নির্ধারিত হচ্ছে? দ্রব্যের মূল্য নির্ধারিত হয় শ্রম শক্তির দ্বারা, শ্রম সময়ের দ্বারা, শ্রম সময়ের দ্বারা। অর্থাৎ একটা কলম উৎপাদন করতে যদি 2 ঘন্টা সময় লাগে কোনো মানুষের, তাহলে সেই 2 ঘন্টা শ্রম সময়টাই হচ্ছে সেই মানুষটার কাছে সেই বস্তুটার মূল্য, সেই দ্রব্যটার মূল্য। 2 ঘন্টা শ্রম সময়। কোনো একটা বস্তু উৎপাদন করতে যদি 5 ঘন্টা লাগে, তাহলে সেই 5 ঘন্টাটাই হচ্ছে, 5 ঘন্টা শ্রম সময়টাই হচ্ছে সেই দ্রব্যটার মূল্য। শ্রম সময়ের মধ্যে দিয়ে বস্তুর, দ্রব্যের মূল্য নির্ধারিত হতো। দ্রব্য বা বস্তু একই বিষয়, দ্রব্যের মূল্য নির্ধারিত হতো। আর দ্রব্যের মূল্য যখন তৈরি হচ্ছে, তখনই দ্রব্যটা পণ্যে রূপান্তরিত হচ্ছে। এই জায়গাটা আমি আগেই বুঝিয়েছি। তো এই বিনিময় ব্যবস্থার একটা সমস্যা ছিল। কিরকম সমস্যা? খুব সহজ। সেটা হচ্ছে এই কলমটা আমি উৎপাদন করছি, অপর আরেকজন এই বইটা উৎপাদন করছে। এই কলমটা উৎপাদন করতে আমার 1 ঘন্টা সময় লাগছে, আর এই বইটা উৎপাদন করতে আরেকজনের 2 ঘন্টা সময় লাগছে। তাহলে এই বইটার মূল্য কত হচ্ছে? এই বইটার মূল্য হচ্ছে 2 ঘন্টা শ্রম সময়, আর কলমটার মূল্য কত হচ্ছে? 1 ঘন্টা শ্রম সময়। তাহলে এই কলমটার পরিবর্তে, মানে কলমটাকে আমি অন্য একজনকে দিয়ে
আমি যদি বইটা পেতে চাই তাহলে আমার বইটা পাওয়াটা একটু শক্ত হয়ে যাচ্ছে, কারণ আমি যদি একটা কলম তাকে দিই সে আমাকে তাহলে হাফ বই দেবে। এইভাবে হাফ বইয়ের বিনিময়ে আমি তো একটা কলম দিতে পারি না। তাহলে এইভাবে একটা ভারসাম্যহীন বিষয় দাঁড়াচ্ছে বিনিময়ের মধ্যে। বিনিময় প্রথার এটা সব থেকে বড় সমস্যা। তো এই সমস্যাটাকে মেটানোর জন্য মুদ্রার আবির্ভাব ঘটল, কাগজি মুদ্রা এলো, কাগজি মুদ্রা এলো, বিভিন্ন ধরনের মুদ্রা ব্যাপার বিষয়টার আবির্ভাব ঘটল। তখন কি ঘটলো? তখন আর বিনিময়ের বিষয়টা ভেঙে গেল। আমরা মনিটারি সিস্টেমের মধ্যে দিয়ে বিষয় আশয়কে কিনতে লাগলাম বাজার থেকে। অর্থাৎ এই বইটা যদি আমাকে পেতে হয় আমি এটা বাজার থেকেই গ্রহণ করব, এবং তার জন্য একটা নির্দিষ্ট মূল্য রয়েছে, 100 টাকা, 10 টাকা, 50 টাকা। তার বিনিময়ে আমি এই বইটাকে গ্রহণ করব। সেটা হচ্ছে বইটার মূল্য, বিনিময় মূল্য। এটা হচ্ছে বিনিময় মূল্য। কিন্তু সেটা একটা মুদ্রার মধ্যে দিয়ে, কাগজি মুদ্রা বা মুদ্রার মধ্যে দিয়ে সেই বইটার একটা মূল্য তৈরি হচ্ছে। এইভাবে যখন আমাদের কাছে সুযোগ এলো যে অবাধ বিষয় আশয়কে কেনার, তখন আমাদের মধ্যে একটা ভোগের চাহিদা তৈরি হলো। এতদিন ভোগের চাহিদা ছিল না কেন? বিনিময় প্রথায়। কারণ বিনিময় প্রথায় আমাদেরকে একটা বিষয় উৎপাদন করতে হবে, সেইটাকে আমরা যদি বিনিময় করি তাহলে আমরা তার বিনিময়ে একটা বিষয় পাবো, একটা দ্রব্য পাবো বা পণ্য পাবো। সমস্যা, কারণ আমাকে একটা বিষয় উৎপাদন করলেই আমি একটা জিনিস পাবো বিনিময়ের মধ্যে দিয়ে। কিন্তু কাগজি মুদ্রা যখন প্রচলন হয়ে গেল, মুদ্রা ব্যবস্থা যখন প্রচলন হলো, তখন কি হলো? আমার কাছে যদি মুদ্রা থাকে, এই বিষয়টা হচ্ছে অনেক বেশি ফ্লেক্সিবল, মনিটারি সিস্টেম হচ্ছে অনেক বেশি ফ্লেক্সিবল, অনেক বেশি ফ্লুইড। আমার কাছে যদি একটা মুদ্রা থাকে, কিছু পয়সা থাকে, টাকা থাকে, তাহলে আমি বিষয়কে কিনতে পারবো। তাহলে কেনা বিষয়টা আমার কাছে অত্যন্ত সোজা। এবং ভোগ বিষয়টা কি? ভোগ বিষয়টা হচ্ছে যে মানুষ যখন তার চাহিদার বাইরে গিয়েও ক্রয় করতে চায় দ্রব্যকে, পণ্যকে, কারণ দ্রব্য বিষয়টাই পণ্যে রূপান্তরিত হচ্ছে, তার মূল্য আছে বলে। পুঁজিবাদী সমাজে সবটাই পণ্য। তখনই মানুষের একটা ভোগ বিষয়টা সৃষ্টি হচ্ছে। ভোগ হচ্ছে নিজেদের যে চাহিদা, সেই চাহিদার অতিরিক্ত বিষয়কে মানুষ ক্রয় করছে, অর্থাৎ চাহিদাকেই আরো বাড়িয়ে তুলছে, আরো বাড়িয়ে তুলে তার প্রতিনিয়ত বিষয় আশয়কে সে কিনছে। এটাই হচ্ছে ভোগ। তাহলে যখনই এই মুদ্রা ব্যবস্থার প্রচলন ঘটল, তখনই মানুষ ভোগের পথে আশ্রয় নিল, ভোগের পথ অনুসরণ করল। আচ্ছা, তাহলে আমরা বুঝতে পারলাম যে পুঁজিবাদী সমাজে মানুষের হাতে যখন টাকা আসছে, তখন মানুষের ভোগের প্রবণতা বাড়ছে, এবং এই ভোগের প্রবণতা যত বাড়ছে তত মানুষের আরো টাকার প্রয়োজন হচ্ছে। এবং এখান থেকেই মুনাফা নামক বিষয়টা আসছে। মুনাফা মানে কি? মুনাফা মানে হচ্ছে প্রফিট। আমাদের যে পরিমাণ খরচা হয়েছে আর যে পরিমাণ খরচ হয়েছে, আমরা যে দামে বিক্রি করেছি তার ডিফারেন্সটাকে বলা হয় মুনাফা। এই মুনাফাকে বৃদ্ধির প্রবণতা আসছে। মুনাফা বৃদ্ধির প্রবণতা মানে কি? মুনাফা বৃদ্ধির প্রবণতা মানেই হচ্ছে যে আমাদের হাতে আরো বেশি করে টাকা, আরো বেশি করে পুঁজি, এবং বেশি করে পুঁজি মানে কি? আমাদের ভোগ ক্ষমতা আরো বৃদ্ধি। তার মানে পুঁজিবাদী ব্যবস্থাতে সমস্ত উৎপাদনই হচ্ছে মুনাফা কেন্দ্রিক উৎপাদন। মুনাফা কেন্দ্রিক মানে হচ্ছে আমরা কোন একটা বিষয়কে উৎপাদন করতে যে পরিমাণ খরচ করছি তার থেকে অনেক বেশি দামে, অনেক বেশি টাকায় সে বিষয়টাকে বিক্রি করছি। তার ফলে আমাদের একটা মুনাফা আসছে। মুনাফাকে বৃদ্ধি করতে হচ্ছে।
দিনে দিনে বৃদ্ধি করতে হচ্ছে, মুনাফাকে আরো বৃদ্ধি আরো করে আমরা বৃদ্ধি করছি। এই কি করে বৃদ্ধি করছি, মুনাফাকে কি করে বৃদ্ধি করা হচ্ছে, প্রফিটকে কি করে বৃদ্ধি করছে পুঁজিপতিরা। কারণ উৎপাদন ব্যবস্থাটা পুঁজিবাদী উৎপাদন ব্যবস্থাটাকে পুরোটাই দখল করে রেখেছে পুঁজিপতিরা, অর্থাৎ যাদের হাতে পুঁজি রয়েছে তারাই উৎপাদন ব্যবস্থার চালিকা শক্তি। কি করে তারা মুনাফা বৃদ্ধি করছে ক্রমাগত, আজকে 2% মুনাফা, কালকে 4%, 10%, তারপরের দিন 20%, 30%, কি করে মুনাফা ক্রমাগত বৃদ্ধি করছে এই সূত্রটাকে মার্কস দেখাচ্ছেন। এবং এখানেই উদ্বৃত্ত মূল্য বলে একটা শব্দকে উনি আনছেন, সেটাতে আমরা পরবর্তীকালে আসছি। আচ্ছা, মুনাফার জন্যই উৎপাদন ব্যবস্থাটাকে পুঁজিবাদী উৎপাদন ব্যবস্থা বলা হচ্ছে। কারণ পুঁজিবাদী উৎপাদন ব্যবস্থার একমাত্র লক্ষ্য হচ্ছে মুনাফাকে আরো বৃদ্ধি করা, আরো 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 মুনাফা, এবং তার ফলে আরো 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 ভোগ। আচ্ছা, একটা কথা আমরা আগেই একটু জানলাম যে পণ্য উৎপাদন করতে গেলে একটা শ্রম প্রক্রিয়ার প্রয়োজন হচ্ছে। আমাদের চারপাশে যে সমস্ত বিষয়বস্তুগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সেগুলোর মধ্যে থেকে যখন আমাদের একটা ব্যবহার মূল্য তৈরি করতে হচ্ছে, সেগুলোর এক ব্যবহার মূল্য তৈরি করতে হচ্ছে, তখনই আমাদের সেখানে শ্রমকে প্রয়োগ করতে হচ্ছে। এবং শ্রমকে প্রয়োগ করতে হচ্ছে মানেই সেই বস্তুটা, দ্রব্যটা একটা পণ্যে রূপান্তরিত হচ্ছে। যেরকম আমি একটা উদাহরণ দিই, খনিজ তেল তো আমাদের প্রকৃতিতে মধ্যে থাকা একটা বিষয়। তো খনিজ তেলকে আমি একটু মাটি থেকে তুলে আনলাম, খনি থেকে আমি আহরণ করলাম, তাহলে সেটাই কি তার কোনো উপযোগিতা থাকবে? সেই কাঁচা খনিজ তেলের কোনো উপযোগিতা থাকবে না, সেই খনিজ তেলের কোনো উপযোগিতা থাকবে না, অর্থাৎ ব্যবহার মূল্য থাকবে না, কোনো ব্যবহার মূল্য থাকবে না, সেটাকে ব্যবহার করে আমরা কিছু করতে পারবো না। কিন্তু সেটাকে বিভিন্ন প্রক্রিয়ায় রিফাইন করা হচ্ছে, বিবিধ প্রক্রিয়ায় রিফাইন করা হচ্ছে। যখন রিফাইন করা হচ্ছে কারখানাতে, তখন তার একটা উপযোগিতা মূল্য তৈরি হচ্ছে। আর এই উপযোগিতা মূল্যটা তৈরি করতে গিয়ে, অর্থাৎ ব্যবহার মূল্যটা তৈরি করতে গিয়ে একটা শ্রম প্রক্রিয়ার প্রয়োজন হচ্ছে, কিছু মানুষের শ্রমের দরকার হচ্ছে। এবং সেই যারা শ্রম দিচ্ছে, অর্থাৎ যারা শ্রমিক, যারা শ্রমের অধিকারী, তাদেরকে আমাকে পয়সা দিতে হচ্ছে, ওয়েজেস দিতে হচ্ছে, মজুরি দিতে হচ্ছে। আর যেহেতু তাদেরকে মজুরি দিতে হচ্ছে, সেই জন্য যে বিষয়টা উৎপাদিত হচ্ছে, অর্থাৎ ওই একটা র খনিজ তেল থেকে একটা রিফাইন্ড খনিজ তেল যখন আমরা পাচ্ছি, যেটার একটা ব্যবহার মূল্য রয়েছে, সেটা শুধুমাত্র আর ব্যবহার মূল্য থাকছে না, সেটা তো ব্যবহার মূল্য তৈরি হচ্ছেই, তার সাথে সাথে তার একটা বিনিময় মূল্য তৈরি হচ্ছে, যেহেতু শ্রম প্রক্রিয়াটা প্রয়োগ হয়েছে। এবং কেন শ্রম প্রক্রিয়া প্রয়োগের ফলে বিনিময় মূল্য তৈরি হলো, এটা আশা করি আমি বোঝাতে পেরেছি। আচ্ছা, এই যে শ্রম প্রক্রিয়া নামক বিষয়টা, সেই শ্রম প্রক্রিয়ার মধ্যে 3টি উপাদান থাকে, এটা মার্কস বলছেন। একটা হচ্ছে ব্যক্তি মানুষের কাজ, শ্রমিক শ্রম দিয়ে, তার কায়িক শ্রম দিয়ে ওই একটা কাঁচামাল থেকে, অর্থাৎ ওই আনরিফাইন্ড র খনিজ তেলটাকে একটা রিফাইন্ড খনিজ তেল করছে। শ্রমিকের, ব্যক্তি মানুষের কাজ, শ্রমিকের কায়িক শ্রমটা এখানে অবশ্যই রয়েছে শ্রম প্রক্রিয়ার মধ্যে। 2 নম্বর উপাদান হচ্ছে কাজের বিষয়বস্তু। কাজের বিষয়বস্তু মানে হচ্ছে উপাদানটা নিজেই, প্রাকৃতিক উপাদানটা নিজেই, অর্থাৎ সেই কাঁচা খনিজ তেল, র খনিজ তেল, আনরিফাইন্ড খনিজ তেল। আর 3 নম্বর হচ্ছে কাজের প্রয়োজনীয় যন্ত্রপাতি, অর্থাৎ উৎপাদনের প্রয়োজনীয় যন্ত্রপাতি। শ্রমিক নিজের হাতে শুধুমাত্র কায়িক শ্রম দিয়ে ওই র মেটেরিয়ালটাকে একটা রিফাইন্ড মেটেরিয়ালে পরিবর্তন করতে পারবে না, তার জন্য কিছু মেশিনের প্রয়োজন, কিছু টেকনোলজির প্রয়োজন। এই 3টে উপাদানকে একত্রে বলা হয় শ্রম প্রক্রিয়া। এবারে পুঁজিবাদী উৎপাদন ব্যবস্থাতে এই 3টি উপাদানের মালিকই হচ্ছে পুঁজিপতিরা। কিভাবে? ব্যক্তি মানুষের কাজের মালিক কিভাবে পুঁজিপতি হতে পারে?
ব্যক্তি মানুষের কাজের মালিক তো আমাদের আপাতভাবে মনে হচ্ছে যে ব্যক্তি মানুষ নিজেই, অর্থাৎ শ্রমিক যারা শ্রমটা দিচ্ছে তারাই তো তাদের কাজের মালিক। না, তারা তাদের শ্রমটাকে কিন্তু শুধু দিচ্ছে না, তাদের শ্রমটাকে বিক্রি করছে পুঁজিপতির কাছে, কারখানার মালিকের কাছে তারা তাদের শ্রমটাকে বিক্রি করছে। আমরা শ্রমিক মালিকেরা, কারখানার মালিকেরা, পুঁজিপতিরা মজুরি দিয়ে তাদেরকে ক্রয় করে নিচ্ছে, অর্থাৎ শ্রমিকের শ্রম পুঁজিবাদী উৎপাদন ব্যবস্থায় একটা পণ্য। যে দ্রব্যেরই একটা বিনিময় মূল্য রয়েছে সেটাই হচ্ছে পণ্য। তাহলে শ্রমিকের শ্রম এখানে একটা পণ্য। কাঁচামাল অবশ্যই পণ্য, কারণ কাঁচামালটাকে প্রকৃতি থেকে আহরণ করতে হচ্ছে, বা যার কাছ থেকে আমরা কিনছি তাকে সেখানেও আমরা একটা পয়সা দিয়ে কিনছি সেই বিষয়টাকে। তাহলে সেটার মালিক কে হয়ে যাচ্ছে? কিনে নেওয়ার পর মালিক বা পুঁজিপতি হয়ে যাচ্ছে। আর তিন নম্বর উপাদান কি হচ্ছে? কাজের প্রয়োজনীয় যন্ত্রপাতি, অর্থাৎ ফ্যাক্টরিতে যে সমস্ত টেকনোলজি থাকে, যে সমস্ত মেশিন থাকে, সেইগুলোকে তো পুঁজিপতি অবশ্যই কিনেছে। তাহলে সেগুলোর মালিক কে? সেগুলোর মালিক হচ্ছে কারখানার মালিক, অর্থাৎ পুঁজিপতি। তাহলে শ্রম প্রক্রিয়ার যে তিনটি উপাদান যার ভিত্তিতে উৎপাদন প্রক্রিয়াটা সম্পন্ন হচ্ছে, সেই উৎপাদন প্রক্রিয়ার তিনটি উপাদানের মালিকই হচ্ছে পুঁজিপতি, অর্থাৎ কারখানার মালিক শ্রেণী। তাহলে টোটাল উৎপাদন ব্যবস্থাটারই মালিককে? কারখানার মালিক বা পুঁজিপতি। টোটাল উৎপাদন ব্যবস্থাটাকেই পরিচালনা সেই করছে। শ্রমিক কি? শ্রমিক এখানে শুধুমাত্র একটা পণ্য। শ্রমিকের শ্রম এখানে একটা পণ্য। পুঁজিপতিও শ্রমিককে কিনে নিচ্ছে মজুরি দিয়ে, মজুরির বিনিময়ে। এখানে একটা প্রশ্ন আসে, একটা বিষয় আমাদের মাথায় আসতে পারে যে শ্রমিককে কিভাবে কিনছে। মানে আমরা তো দেখলাম যে কোনো একটা বস্তুকে, যে কোনো একটা দ্রব্যের তো আমরা একটা বিনিময় মূল্য বার করতে পারছি শ্রম সময়ের উপর নির্ভর করে, যেটা আমি আগে বোঝালাম যে একটা পেন উৎপাদন করতে 2 ঘন্টা শ্রম সময় লাগছে, তাহলে এই পেনটার দাম হচ্ছে 2 ঘন্টা শ্রম সময়। তাহলে শ্রমিককে কিভাবে, কিসের ভিত্তিতে আমরা মজুরি দিচ্ছি? শ্রমিকের মূল্য কিভাবে তৈরি হচ্ছে? শ্রমিক তো শ্রমশক্তি দিচ্ছে। এই শ্রমশক্তি যে সে দিতে পারছে কারণ তার কিছু বিষয়ের প্রয়োজন, তাদের জীবন ধারণের জন্য কিছু বিষয়ের প্রয়োজন আছে। যেমন শ্রমিক যে শ্রম দিচ্ছে, মানে অক্লান্ত পরিশ্রম করছে উৎপাদনের পেছনে, কেন করতে পারছে? কারণ সে কিছু খাবার খাচ্ছে বলে, তার একটা নির্দিষ্ট বাসস্থান আছে বলে। এইগুলো হচ্ছে শ্রমিকের প্রতিদিনকার জীবনের খরচ। এইগুলোর ভিত্তিতেই শ্রমশক্তির মূল্য নির্ধারিত হয়, অর্থাৎ শ্রমিকের খাদ্য, বস্ত্র, বাসস্থান এর ভিত্তিতে শ্রমিকের শ্রমশক্তির মূল্য নির্ধারিত হয়। তার ভিত্তিতেই কারখানার মালিকরা মজুরি প্রদান করে তাকে। সারাদিনের শ্রমিকের যে যে খেতে যে বিষয় আশয় লাগে, একটা শ্রমিকের আশ্রয়ের জন্য যে পরিমাণ টাকা লাগে, তার ভিত্তিতে একটা মজুরি নির্ধারিত হয়। সেই মজুরিটা প্রদান করছে মালিক শ্রমিককে। তাহলে শ্রমিকের শ্রম কোনো দ্রব্য নয়, সেটা একটা পণ্য হয়ে উঠছে, কারণ তাকে আমরা মালিক কিনে নিচ্ছি। তার একটা ব্যবহার, তার একটা বিনিময় মূল্য রয়েছে। আর ব্যবহার মূল্য মানে কি? ব্যবহার মূল্য মানে হচ্ছে উপযোগিতা মূল্য। শ্রমশক্তির উপযোগিতাও রয়েছে, অর্থাৎ ব্যবহার মূল্য রয়েছে, কারণ শ্রমশক্তিটা দিয়েই কারখানায় মানে কারখানায় উৎপাদন ব্যবস্থাটা হচ্ছে, সম্পাদিত হচ্ছে। এইখানেই এবারে আসছে উদ্বৃত্ত মূল্যের ধারণাটা, যেখান থেকে মুনাফা বিষয়টা আসবে। যে কারখানার মালিক তো শ্রমিককে কিনছে, উপাদানগুলোকে সে কিনছে, এবং কারখানার যে যন্ত্রপাতি সেগুলোকে সে কিনছে। কিন্তু সে এত উদ্বৃত্ত মূল্য বিষয়টা তৈরি করছে কিভাবে, বা উদ্বৃত্ত মূল্য বিষয়টা কি? উদ্বৃত্ত মূল্য মানে হচ্ছে
শ্রমিক যে পরিমাণ শ্রম দিচ্ছে সেই পরিমাণ মজুরি তাকে প্রদান করা হচ্ছে না। অর্থাৎ যে সময় সে ব্যয় করছে উৎপাদনটার কাজে, সেই সময়ের জন্য যে পরিমাণ মজুরি প্রদান করা প্রয়োজন সেই পরিমাণ মজুরি শ্রমিককে প্রদান করা হচ্ছে না। অর্থাৎ শ্রমশক্তির যে ব্যবহার মূল্য আর যে বিনিময় মূল্য তার মধ্যে একটা ডিফারেন্স দেখা যাচ্ছে, একটা গ্যাপ দেখা যাচ্ছে। কি রকম বিষয়টা একটু সরলভাবে আমরা বুঝি। শ্রমশক্তির ব্যবহার মূল্যটা কি? শ্রমশক্তির ব্যবহার মূল্যটা হচ্ছে যে শ্রমশক্তি উৎপাদন ব্যবস্থায় যে কাজে লাগছে সেটাই হচ্ছে তার ব্যবহার মূল্য। 2 ঘন্টা যদি সে কাজ করে 2 ঘন্টা ব্যবহার মূল্য, সেটা হচ্ছে তার ব্যবহার মূল্য। 2 ঘন্টা সময় তাই হচ্ছে তার ব্যবহার মূল্য, সেটা সে দিচ্ছে। আর বিনিময় মূল্যটা কি? বিনিময় মূল্যটা হচ্ছে যে মজুরিটা মালিক শ্রমিককে প্রদান করেছে সেটাই হচ্ছে বিনিময় মূল্য। কিন্তু দেখা যাচ্ছে যে তার মধ্যে পার্থক্য থাকছে। তার মানে এটা কি? দেখা যাচ্ছে শ্রমিকের ব্যবহার মূল্য হচ্ছে 2 ঘন্টা সময়, এই পরিমাণ লেবার সে দিয়েছে, 2 ঘন্টা সে কাজ করেছে, এটা হচ্ছে তার ব্যবহার মূল্য। সে তার উপযোগিতা, মানে শ্রমিকের উপযোগিতা হচ্ছে 2 ঘন্টা সময়, কারণ 2 ঘন্টা সে লেবার দিয়েছে। কিন্তু শ্রমিক তাকে মজুরি দিচ্ছে, এই মালিক তাকে মজুরি দিচ্ছে 1 ঘন্টার, এটা হচ্ছে বিনিময় মূল্য। তাহলে এই যে 2 ঘন্টা কাজ করিয়ে 1 ঘন্টার মজুরি দেওয়া, এইটা থেকে এটাকেই বলা হয় উদ্বৃত্ত মূল্য। অর্থাৎ বিষয়টা তৈরি হচ্ছে কিন্তু শ্রমিককে উপযুক্ত মুনাফা মালিক দিচ্ছে না। সেই যে দিচ্ছে না, সেই মজুরিটা কি করছে? মালিক নিজে আত্মসাৎ করছে। এভাবে উদ্বৃত্ত মূল্য তৈরি হচ্ছে। আর এই উদ্বৃত্ত মূল্য থেকেই মালিকের মুনাফা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। আমরা দেখতে পেলাম যে এই উৎপাদন ব্যবস্থাতে, পুঁজিবাদী উৎপাদন ব্যবস্থাতে শ্রমিকের যে ব্যবহার মূল্য আর শ্রমিকের যে বিনিময় মূল্য, অর্থাৎ যে মূল্যটা সে মজুরি হিসেবে মালিক পক্ষের কাছ থেকে পাচ্ছে, তার মধ্যে একটা ফারাক রয়েছে। তাহলে এখানে আবার দুটো বিষয় আসছে। একটা হচ্ছে পুঁজিপতি যে শ্রমশক্তি পাচ্ছে তার উৎপাদনে, সেই শ্রমকে দুভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে প্রয়োজনীয় শ্রম বা কৃত শ্রম, আর হচ্ছে উদ্বৃত্ত শ্রম। বিষয়টা কি? বিষয়টা হচ্ছে ওই যে আমি কিছুক্ষণ আগে উদাহরণ দিয়ে বোঝালাম যে শ্রমিক যদি 2 ঘন্টা সময় কাজ করে তাহলে তার বিনিময়ে সে পাচ্ছে 1 ঘন্টা সময়ের বিনিময় মূল্য। ওই 1 ঘন্টা বিনিময় মূল্যটা, সময়ের বিনিময় মূল্যটা মালিক পক্ষ থেকে দিচ্ছে। ওই বিনিময় 1 ঘন্টা শ্রমকে বলা হবে প্রয়োজনীয় শ্রম বা কৃত শ্রম বা পেড লেবার, যেই শ্রমের বিনিময় মূল্যটা মালিক প্রদান করেছে শ্রমিককে। আর যে 1 ঘন্টা সময় মূল্য মালিক পক্ষ শ্রমিককে প্রদান করেনি, তাকেই বলা হবে উদ্বৃত্ত শ্রম। অর্থাৎ 1 ঘন্টা শ্রমটাকে বলা হবে উদ্বৃত্ত শ্রম, যা সারপ্লাস লেবার যাকে বলা হবে। সেই লেবারটা, সেই সারপ্লাস লেবার দিয়ে যে বিষয়টা উৎপাদিত হলো সেটা তো বাজারে বিক্রি হচ্ছে, এবং সেই বাজারে বিক্রি হয়ে মালিক সেখান থেকে একটা মুনাফা অর্জন করছে। অর্থাৎ এইভাবে মুনাফা বৃদ্ধি পাচ্ছে। শ্রমিকের শ্রমকে মালিক পক্ষ আত্মসাৎ করছে। একটু ছোট আকারে বুঝিয়ে দিই বিষয়টা। যেরকম একটা শ্রমিক 2 ঘন্টায় 2টো পেন উৎপাদন করতে পারে, 2টো পেন তৈরি করতে পারে, 2টো পেন। তাহলে তার মজুরি হওয়া উচিত, মানে অর্থাৎ ব্যবহার মূল্যটা কত? 2 ঘন্টার যে মজুরি সেটাই হওয়া উচিত, 2 ঘন্টা সময়ের মজুরি হওয়া উচিত। কিন্তু তাকে দেয়া হচ্ছে 1 ঘন্টার মজুরি। কিন্তু সে কাজ করেছে 2 ঘন্টা, 2 ঘন্টা 2টো পেন সে উৎপাদন করেছে। মালিক পক্ষ কিন্তু বাজারে যখন
উৎপাদিত পণ্যকে বিক্রি করবে, সে কিন্তু দুটো পেনকে বিক্রি করবে এবং দুটো পেন থেকে কিন্তু সে মুনাফা অর্জন করবে, সে প্রফিট অর্জন করবে। তাহলে অর্থাৎ যদি মালিক পক্ষ শ্রমিককে 2 ঘন্টা সময়ের মজুরিটাই দিত, অর্থাৎ বিনিময় মূল্যটাই দিত, তাহলে কিন্তু মালিক পক্ষের মুনাফাটা কমে যেত, কারণ শ্রমিককে পেমেন্টটা বেশি করতে হচ্ছে। যখনই শ্রমিককে কম পেমেন্ট করতে হচ্ছে তখনই মালিকের মুনাফাটা বৃদ্ধি পাচ্ছে। শ্রমিককে আমি 10 টাকা দিলাম, আমি লাভ করলাম 50 টাকা। শ্রমিককে আমি 20 টাকা দিলাম, আমি লাভ করব কত? 40 টাকা, কারণ শ্রমিককে একটা টাকা আমাকে দিতে হচ্ছে। তাই শ্রমিকের যে মজুরি, সেই মজুরিটাকে আত্মসাৎ করেই, উদ্বৃত্ত শ্রমটাকে আত্মসাৎ করেই মালিক পক্ষ কিন্তু মুনাফাকে আরো বৃদ্ধি করছে। আর মুনাফাকে আরো বৃদ্ধি করার অর্থ কি? মুনাফাকে আরো বৃদ্ধি করার অর্থ হচ্ছে যে আরো পুঁজি সঞ্চিত করা, পুঁজিপতির পুঁজি আরো বৃদ্ধি পাওয়া। এবারে আসি শেষ যে পর্যায়টা, সেটা হচ্ছে এই উদ্বৃত্ত শ্রম বিষয়টাকে সৃষ্টি করানো হচ্ছে কিভাবে, অর্থাৎ মালিক পক্ষ সৃষ্টি করছে এই উদ্বৃত্ত শ্রমটাকে কিভাবে, সে উদ্বৃত্ত শ্রম বিষয়টাকে সৃষ্টি করছে। এখানে একটা কনসেপ্ট একটু বুঝতে হবে, সামাজিক শ্রমবিভাগ নামক একটা কনসেপ্টকে বুঝতে হবে। এই শ্রমবিভাগ আমরা দুটো পর্যায়ে, একটা হচ্ছে সামাজিক শ্রমবিভাগ, দুটো ভাগ, সামাজিক শ্রমবিভাগ আর হচ্ছে বিশদ শ্রমবিভাগ। সামাজিক শ্রমবিভাগ মানেটা কি? সামাজিক শ্রমবিভাগ যে কোনো সমাজ ব্যবস্থাতেই ছিল। মার্ক্স যে সমাজ ব্যবস্থাগুলোর কথা বলেছেন আর কি, আদিম সাম্যবাদী, দাস, সামন্ততান্ত্রিক, পুঁজিবাদী, প্রত্যেকটা সমাজ ব্যবস্থাতেই সামাজিক শ্রমবিভাগ বিষয়টা ছিল। কিরকম? যেরকম আমরা প্রত্যেকটা মানুষ আলাদা আলাদা বিষয় নিয়ে কাজ করব। আমি একজন শিক্ষক, আমি শিক্ষকতা করি। কেউ একজন ডাক্তার, সে ডাক্তারি করে। কেউ একজন সরকারি অফিসার, সে তার কাজ করে। প্রত্যেকটা কাজে ডিভিশন রয়েছে। এই বিষয়টাকে বলা হয় সামাজিক শ্রম বিভাগ, সোশ্যাল ডিভিশন অফ লেবার। এটা প্রত্যেকটা সমাজ ব্যবস্থাতেই ছিল। পুঁজিবাদী সমাজ ব্যবস্থাতে যেটা নতুন করে এলো সেটা হচ্ছে বিশদ শ্রম বিভাগ। বিশদ শ্রম বিভাগটা কি? ডিটেইলড ডিভিশন অফ লেবার। সেটা কি? সেটা হচ্ছে একই কাজ, তাকে অনেকগুলো পর্যায়ে ভাগ করা হচ্ছে। একই কাজকে বিভিন্ন মানুষের মধ্যে ভাগ করে দেওয়া হচ্ছে। আগে যে সমস্ত উৎপাদন ব্যবস্থাগুলো ছিল, সমাজ ব্যবস্থাগুলো ছিল, তাতে একই কাজ একটা মানুষই করত। এখন একই কাজ বিভিন্ন ভাগে বিভিন্ন মানুষকে করতে দেওয়া হচ্ছে। যেরকম এই পেন উৎপাদনের কথাই যদি ধরি, আমরা একটা কারখানার কথা চিন্তা করি যে কারখানাতে পেন উৎপাদন হয়। এই পেন উৎপাদনটা একটা শ্রমিক আর করে না, বা একটা শ্রমিক একটা পেনকে আর উৎপাদন করে না। আগে দেখা যেত যে একটা শ্রমিক একটা পেনকে উৎপাদন করছে। পুঁজিবাদী ব্যবস্থাতে কি হয়ে গেল? অনেক শ্রমিককে নিয়োগ করা হলো এবং এই একটা পেনকে বিভিন্ন ভাগে ভাগ করা হলো, মানে পেনটার মধ্যে ডিভিশন আনা হলো। অর্থাৎ এই পেনের যে রিফিলটা, সেটা একটা আলাদা কাজ, রিফিল উৎপাদন করাটা একটা আলাদা কাজ। পেনের এই যে গ্রিপ রয়েছে, এই গ্রিপটাকে উৎপাদন করাটা একটা আলাদা কাজ, এবং পেনের যে বডিটা রয়েছে, এই বডিটা উৎপাদন করাটা একটা আলাদা কাজ। অর্থাৎ একটা কাজের মধ্যেই বিভিন্ন ভাগ আনা হচ্ছে। তাহলে একটা কাজের মধ্যে যখন বিভিন্ন ভাগকে আনা হচ্ছে, তখন অনেক শ্রমিককে নিয়োগ করতে হচ্ছে এবং অনেক শ্রমিক দিয়ে সে কি করছে? একটা ভাগ একটা শ্রমিক উৎপাদন করছে। তার ফলে শ্রমিকের মজুরিকে দেয়া হচ্ছে কমিয়ে। আগে যখন একটা শ্রমিক একটা পেনকে উৎপাদন করত, দুটো শ্রমিক দুটো পেনকে উৎপাদন করত, একটা গোটা পেনটাকে একটা শ্রমিক
এক একজন উৎপাদন করত তখন তার মজুরি ছিল অনেক বেশি। এখন কাজকে করে দেওয়া হচ্ছে সংকুচিত। কারণ কেন? একই কাজের মধ্যে অনেক ডিভিশন আনা হয়েছে এবং অনেক পরিমাণ শ্রমিককে নিয়োগ করা হয়েছে, তাই প্রত্যেকটা শ্রমিকের কাজ গেছে কমে, তাই তাকে মজুরিও আমরা কম দিচ্ছি। তাহলে এইভাবে মজুরি কমিয়ে, শ্রমিক শ্রেণীর মজুরি কমিয়ে আমরা মালিক পক্ষ মুনাফা অর্জন বেশি করে করছে। এইভাবে উদ্বৃত্ত শ্রম তৈরি হচ্ছে, উদ্বৃত্ত মূল্য তৈরি হচ্ছে, এইভাবে উদ্বৃত্ত মূল্য তৈরি হচ্ছে। আর একটা ভাবেও উদ্বৃত্ত মূল্য তৈরি হচ্ছে কিভাবে? শ্রমিকের কাজের সময় বাড়িয়ে উদ্বৃত্ত মূল্য অনেক সময় তৈরি করা হচ্ছে। অর্থাৎ যেটা আমি বোঝালাম যে একটা শ্রমিক 2 ঘন্টা কাজ করে, তাকে 1 ঘন্টার মজুরি দেওয়া হয়। তো এইভাবে শ্রমিকের কাজের সময় বাড়িয়ে দেওয়া হচ্ছে, কিন্তু তার মুনাফা সেই অনুপাতে বাড়ানো হচ্ছে না। মজুরি সেই মুনাফা নয়, মজুরি সেই অনুপাতে বাড়ানো হচ্ছে না। তার কাজের সময় বাড়িয়ে দেওয়া হচ্ছে, তাকে 5 ঘন্টা কাজ করতে বলা হচ্ছে, কিন্তু তাকে মজুরি দেওয়া হচ্ছে 2 ঘন্টার। কাজের সময় বাড়িয়ে দেওয়া হচ্ছে, কিন্তু মজুরি সেই অনুপাতে বাড়ানো হচ্ছে না। তাহলে কি? তাহলে একটা উদ্বৃত্ত মূল্য তৈরি হচ্ছে, এবং উদ্বৃত্ত মূল্যই মালিক পক্ষের মুনাফাকে আরো বৃদ্ধি করে দিচ্ছে। এই জায়গাটা আশা করি আমি বোঝাতে পেরেছি। আরেকটি কৌশল রয়েছে উদ্বৃত্ত মূল্যকে বৃদ্ধি করার। সেই কৌশলটা হচ্ছে যে বর্তমানে বিজ্ঞান যখন এত এগিয়ে গেছে, কলকারখানায় প্রযুক্তির প্রয়োগও আমরা দেখেছি বৃদ্ধি পেয়েছে। নতুন নতুন মেশিন, প্রযুক্তির প্রয়োগ যখন বৃদ্ধি পেয়েছে, তখন কি হয়েছে? উৎপাদনশীলতাও বৃদ্ধি পেয়েছে। আগে একটা শ্রমিক একা একটা পেন উৎপাদন করতে পারত, এখন দেখা যাচ্ছে সে একটা শ্রমিককে একটা মেশিন দিয়ে দেওয়া হয়েছে। সে একটা শ্রমিকই বসে বসে যে সময় সে একটা পেন উৎপাদন করতো, সেই সময় সে 10টা পেনকে উৎপাদন করে নিচ্ছে। এই যে 10টা পেন উৎপাদন সে করছে, 10টা পেন কিন্তু বাজারে বিক্রি হচ্ছে এবং মালিক একটা মুনাফা সেখান থেকে পাচ্ছে বিক্রি করে, 10টা পেনকে বিক্রি করে। কিন্তু সে শ্রমিককে কিন্তু মজুরি প্রদান করেছে ওই একটা পেনের মতোই মজুরি প্রদান করেছে। কারণ আগেও সে 2 ঘন্টা বসে একটা পেন উৎপাদন করত এবং তাকে ওই 1 ঘন্টার সময়ের বিনিময় মূল্য প্রদান করা হতো। এখন 2 ঘন্টা বসে সে 10টা পেন উৎপাদন করছে, মেশিনের সাহায্য নিচ্ছে, কিন্তু তাকে দেয়া হচ্ছে সেই 1 ঘন্টা সময়ের মূল্য, মানে মজুরি আর কি। এইভাবে উৎপাদনশীলতা বৃদ্ধির মধ্যে দিয়ে মালিকের মুনাফা কিন্তু বৃদ্ধি পাচ্ছে, উদ্বৃত্ত মূল্য তৈরি হচ্ছে এবং উদ্বৃত্ত মূল্য থেকে মুনাফা বৃদ্ধি পাচ্ছে। এভাবেই মালিক পক্ষ তাদের পুঁজিকে ত্বরান্বিত করছে, মুনাফাকে ত্বরান্বিত করছে। আর শ্রমিক কর্তৃক যে উদ্বৃত্ত মূল্য সৃষ্টি হচ্ছে সেটাকে পুঞ্জীভূত করছে, সে আরো নতুন নতুন জায়গায় বিনিয়োগ ঘটাচ্ছে। তারা একটা কারখানা থেকে আরেকটা কারখানাকে সে তৈরি করছে। এইভাবে পুঞ্জীভূত উদ্বৃত্ত মূল্যের সম্প্রসারণ ঘটছে ক্রমাগত। এটা একটা এটা একটা সাইক্লিক্যাল প্রসেস। একটা কারখানা থেকে আমি কিছু মুনাফা উপার্জন করলাম, উদ্বৃত্ত মূল্য তৈরি করে আমার মুনাফাকে আরো বৃদ্ধি করলাম, সেই আবার আরো বেশি করে মুনাফা আমার কাছে এলো, সেটা দিয়ে আমি এক নতুন উৎপাদন ব্যবস্থার প্রচলন ঘটালাম। এইভাবে উদ্বৃত্ত মূল্যের পুঞ্জীভবন ঘটছে এবং উদ্বৃত্ত মূল্যের সম্প্রসারণ ঘটছে। একে ক্যাপিটাল অ্যাকুমুলেশন বলা হয়। এই ক্যাপিটাল অ্যাকুমুলেশনই হচ্ছে পুঁজিবাদী ব্যবস্থার, এই যে নতুন যে পুঁজিবাদী ব্যবস্থা, এই নতুন পুঁজিবাদী ব্যবস্থার একটা অন্যতম বৈশিষ্ট্য। আধুনিক পুঁজিবাদী ব্যবস্থার একটা অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে ক্যাপিটাল অ্যাকুমুলেশন, মানে পুঞ্জীভূত উদ্বৃত্ত মূল্যের সম্প্রসারণ। আর বর্তমানে এই যে আপেক্ষিক উদ্বৃত্ত মূল্য তৈরি, আচ্ছা এই যে চরম উদ্বৃত্ত মূল্য কোনটা? চরম উদ্বৃত্ত মূল্য হচ্ছে
যে প্রক্রিয়ার মধ্যে দিয়ে আমরা মানে শ্রমিকের সংখ্যা বাড়িয়ে বা শ্রমিকের কাজের সময় বাড়িয়ে আমরা যখন যে উদ্বৃত্ত মূল্য তৈরি করি সেটা হচ্ছে চরম উদ্বৃত্ত মূল্য। আর মেশিনকে আমরা এনে শ্রমিকের হাতে তুলে দিয়েও একটা উদ্বৃত্ত মূল্যকে তৈরি করছি, কারণ আমাদের উৎপাদনশীলতা বাড়ছে, কিন্তু সেই উৎপাদনশীলতা বেড়ে যে অতিরিক্ত মজুরি মালিকপক্ষ উপার্জন করছে, মুনাফা মালিকপক্ষ উপার্জন করছে, সেই অনুপাতে শ্রমিকের মজুরি কিন্তু বাড়ছে না। এর ফলে একটা উদ্বৃত্ত মূল্য তৈরি হচ্ছে, এটাকে বলা হয় আপেক্ষিক উদ্বৃত্ত মূল্য। বর্তমানে এই আপেক্ষিক উদ্বৃত্ত মূল্য বাড়িয়েই পুঁজি সঞ্চয় ঘটাচ্ছে পুঁজিপতি শ্রেণী। আর আরেকটা বিষয়ও ঘটছে এই বর্তমানের এই মডার্ন মেশিনারির ফলে, বর্তমানের এই মডার্ন টেকনোলজির ফলে। যত টেকনোলজি আসছে তত শ্রমিকের প্রয়োজনীয়তা কমে যাচ্ছে, কায়িক শ্রমের প্রয়োজন কমে যাচ্ছে, কারণ মেশিনই খুব চটজলদি অনেক বিষয়কে উৎপাদন করে ফেলছে। এর ফলে কি হচ্ছে? বেকারত্বের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। বেকারত্বের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে মানে কি? প্রচুর পরিমাণ বেকার ছেলে মেয়ে তৈরি হচ্ছে। আর বেকার ছেলে মেয়ে যখন তৈরি হচ্ছে তখন কি হচ্ছে? মালিক পক্ষই সেই বেকার ছেলে মেয়েগুলোকে প্রয়োজনে অল্প মজুরি দিয়ে আবার কাজে লাগাচ্ছে। এই যে অল্প মজুরি দিয়ে কাজে লাগাচ্ছে মানে হচ্ছে উদ্বৃত্ত মূল্যকে আবার সে বৃদ্ধি করছে। এটা সাইক্লিক্যাল প্রসেস, এটা ভিসিয়াস সাইক্লিক্যাল প্রসেস, একটা দুর্বিষহ চক্রাকার পদ্ধতি। মেশিন এনেছি, তার ফলে শ্রমিকের প্রয়োজনীয়তা গেছে কমে, মেশিনই বিষয়কে উৎপাদন করছে, প্রচুর পরিমাণ বিষয়কে একসাথে উৎপাদন করছে, তার ফলে বেকারত্বের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। বেকারত্বের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে মানে কি? মালিকপক্ষ অল্প মজুরি দিয়ে সেই বেকারের মধ্যে থেকে কিছু শ্রমিক তৈরি করে নিচ্ছে। অল্প মজুরি দিচ্ছে মানে কি? তার যে উদ্বৃত্ত শ্রম, সেই উদ্বৃত্ত শ্রমটাকে সে নিজে আত্মসাৎ করছে, উদ্বৃত্ত মূল্য তৈরি করছে। সেই উদ্বৃত্ত মূল্য তৈরি করছে মানে এটা কি? তার মুনাফা বৃদ্ধি পাচ্ছে। এই চক্রটাই হচ্ছে পুঁজিবাদী সমাজ ব্যবস্থার একটা দুর্বিষহ চক্র। এটাই হচ্ছে পুঁজিবাদী উৎপাদন ব্যবস্থা। এবার সেই শেষের জায়গায় আমি একদম শেষে উপসংহারে আমি সেই দ্বন্দ্বমূলক বস্তুবাদে ফিরে যাচ্ছি। দ্বন্দ্বমূলক বস্তুবাদ কি বলছে? যে কোনো একটা বস্তুর একটা পজিটিভ দিক থাকে, একটা নেগেটিভ দিক থাকে, দুটো মেরু থাকে, দুটো মেরু। কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ সেটা বিষয়টা আমাদের কাছে আপেক্ষিক, কারণ কারোর কাছে যে বিষয়টা পজিটিভ কারোর কাছে সেই বিষয়টা নেগেটিভ, কিন্তু দুটো মেরু থাকে। এই যে আধুনিক পুঁজিবাদী উৎপাদন ব্যবস্থা, যে সমাজ ব্যবস্থা, পুঁজিবাদী যে সমাজ ব্যবস্থা, সেই সমাজ ব্যবস্থাতে দুটো মেরু কিন্তু। একটা হচ্ছে মালিক শ্রেণী, যে ক্রমাগত মুনাফা বৃদ্ধি করে পুঁজির সঞ্চয় ঘটিয়ে আরো বড় লোক হচ্ছে, আর হচ্ছে দরিদ্র শ্রমিক শ্রেণী। এই দুটো বিষয়ের মধ্যে কি হচ্ছে? ওই দ্বান্দ্বিক বস্তুবাদের সূত্র ধরে দুটো বিষয়ের মধ্যে সংঘাত পাচ্ছে এবং সমাজ পরিবর্তন ঘটছে, সমাজ বিপ্লবের একটা প্রেক্ষাপট গড়ে উঠছে এবং সমাজ পরিবর্তনের দিকে এগোচ্ছে। এইভাবেই কার্ল মার্কস পুঁজিবাদী উৎপাদন ব্যবস্থাকে ব্যাখ্যা করেছেন।